দীর্ঘ প্রতীক্ষার পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু। রোববার বন্ধ থাকবে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে বলেছেন সালাউদ্দিন আহমদ। সরকার উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলেছেন নাহিদ ইসলাম। দায়িত্ব নিয়ে নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি। এবং এশিয়া কাপে আজ লঙ্কা বাংলা দ্বৈরথ, গ্রুপ অফ ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার বিকাল ৫:১৫টায় ফলাফল ঘোষণা শুরু হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদল সহ ৪টি প্যানেল ও স্বতন্ত্র ৫ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানান অনিয়মের অভিযোগে তুলেন একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী ৪ শিক্ষক পদত্যাগ করেছেন। এবারে নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ১৭৭ জন, মোট ভোটার ১১,৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮ জন। প্রায় ৬৮% ভোট পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদের মধ্যে আদর্শগত ও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা আমরা যেন ধরে রাখি। শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় রাজনৈতিক বিভিন্ন দলের প্রতি এই আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের রাষ্ট্রটার ৫৪ বছর হয়ে গেছে। যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই, সামনে অনাগতকাল বা ইনফিনিটিভ পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা যাতে বহাল থাকে, স্বাধীনতা থাকে, সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার। অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকাল ৩:৫৩ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণঅভ্যুত্থানে অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেফতার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির সমীর উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। শিশু থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও লেখাপড়া ছাড়েনি মোংলার ঐতি রায়। অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এবার তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে ঐতিকে উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার বেলা 11টায় উপজেলার চিলা ইউনিয়নের হোলবি দুনিয়ার বালুর মোড় এলাকার ঐতি রায়ের বাড়িতে যান বিএনপি নেতা লায়ন ফরিদ। এ সময় তিনি ঐতির লেখাপড়ার খোঁজ খবর নেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে তিনি ঐতির পড়ালেখার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে ঐতি বলেন, সমাজে আরো অবহেলিত মেধাবী শিক্ষার্থী রয়েছে। দল, সমাজ ও রাষ্ট্র তাদের পাশে দাঁড়ালে তারাও তাদের আশার আলো দেখতে পাবেন। একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছো, যেটার জন্য আমি ছুটে আসছি। আমার আশা গ্রাম থেকে গিয়ে শহরে গিয়ে আমাকে এই যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতাটা দেওয়া হয়েছে, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, কারণ সবাই হয়তো সুযোগটা পায় না। আমি চেষ্টা করেছি এবং একটা সাফল্য অর্জন করেছি, তারপর আমার পাশে ওনারা দাঁড়িয়েছেন। আমি গত সপ্তাহে দেশের বাইরে ছিলাম, ওখান থেকে জানতে পারি যে ঐতি সে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে এবং ব্র্যাক নামক একটা সংস্থা তাদেরকে এটার জন্য তাকে নিয়ে একটা সম্বর্ধনা বা একটা অনুষ্ঠান করেছে। তো সেটা আমার নজর আসার পর আমি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে না, আমরা এখানে যেহেতু আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে এগুলো করছি, যে যারা সুবিধাবঞ্চিত মানে ছেলে মেয়ে আছে, যারা ভালো লেখাপড়ায় আগ্রহ আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই চিন্তা থেকে আমরা এখানে আসছি যে ঐতি যাতে আগামীতে এইচএসসিটা ভালো মতো পড়তে পারে, তাকে এই 2 বছরে আমরা সুযোগ করে দিচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেয়ার কয়েক ঘন্টা পরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের মার্চে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বার্তা সংস্থা এফপিকে বলেন, নতুন প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দেয়া হয়েছে। আগামী বছরের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সুশীলা কার্কি বিভিন্ন পদে মন্ত্রীদের নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য জেনজি বিক্ষোভকারীদের সমর্থনের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, সেই সঙ্গে পরিবর্তন চাওয়া জেনজি বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তাদের। হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের দণ্ডপ্রাপ্ত 7 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যারাডনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গেল বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খুনের অভিযোগে 3 জন কুয়েতি নাগরিক ও 2 এশিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হন। এছাড়া আরও 2 বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন। আরব টাইমস বলছে, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসেবে প্রায় 2 মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল, কিন্তু সময়মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোন আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন।
এবারে খেলার খবর। এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপ অফ ডেথের সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে যেখানে হারের মানে হলো সুপার 4-এর পথে ভয়ঙ্কর কঠিন সমীকরণ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে দাপট। এই জয় বাংলাদেশকে কেবল আত্মবিশ্বাসী দেয়নি, বরং ভেন্যুর কন্ডিশন নিয়েও বাংলাদেশ এগিয়ে রাখছে। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও নিজেদের ছন্দ খুঁজছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরলেও তাদের ব্যাটিং লাইন আপ এখনও প্রশ্নবিদ্ধ। মাত্র 2 সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে 80 রানে গুটিয়ে যাওয়া সেই আঘাত কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও পরিসংখ্যানে দুই দল সমানে সমান, গত 10 বছরে 16 ম্যাচে 2 দলই জিতেছে 8টি করে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারী বাংলাদেশের। জুলাইয়ে লঙ্কান মাটিতে সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। গেল বছর টি-20 বিশ্বকাপেও হারিয়েছে দিমুখ করুণারত্নের দলকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু, রোববার বন্ধ থাকবে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে বলেছে সালাউদ্দিন আহমদ। সরকার উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলেছে নাহিদ ইসলাম। দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি। এবং এশিয়া কাপে আজ লঙ্কা বাংলা দ্বৈরথ গ্রুপ অফ ডেথে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।